নির্বাচন শেষ হয়ে গেছে, গঠিত হয়েছে নতুন একটি সরকার। তবুও রাজনীতির মাঠে এখনও নির্বাচনী তর্ক, ফলাফল নিয়ে সন্দেহ। আর সেই সন্দেহে নতুন করে ঘি ঢেলেছেন অন্তর্বর্তী সরকারের একজন সাবেক উপদেষ্টা। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মুক্ত কণ্ঠে, সাথে আছি মাকসুদুন নবী। আজকের আলোচনার বিষয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং তর্ক। এই আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি। আমাদের সঙ্গে আছেন নীলুফার চৌধুরী মনি, তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য। এরপর আছেন অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সহকারী সেক্রেটারি, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের এই আলোচনায়। নীলুফার মনি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তার একটা বক্তব্যকে কেন্দ্র করে গত কয়েকদিনের রাজনীতি ঘোরপাক খাচ্ছে। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী বা জুম্মা ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে একটি বিক্ষোভ সমাবেশও করেছে, মিছিলও করেছে। তাদের দাবি হলো এই রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। একই সাথে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, সেই অভিযোগে সরকারের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিল, তাকে গ্রেপ্তার করতে হবে। এই সময়ে এসে এই বক্তব্যগুলো, জামাতের অভিযোগ, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, একটা নির্বাচন হয়ে গেল, বাহ্যিক দৃষ্টিতে যে নির্বাচনটা, এবং আমরা যারা ভোট দিতে গিয়েছি, এই যে প্রায় 60% সব মিলে ভোট যে দিতে গেলাম, কেউ কিন্তু ওইভাবে কমপ্লেইন করতে পারে নাই যে ভোটটা কারচুপি হয়েছে। আমরা এর আগে, নির্বাচন শুরু হওয়ার আগে, আমরা ওই গত সরকারটাকে নিয়ে অনেক রকম আমাদের ভীতিকর অবস্থা ছিল। এই কারণে ঠিকমতো অস্ত্র উদ্ধার হয় নাই, অন্যান্য যেগুলা মব হচ্ছিল, অন্যান্য প্রশাসনের রদবদলের সমস্যা ছিল, এই সমস্যাগুলো আমরা বলেছি আপনাদের মাধ্যমে, আমরা বলেছি এবং আমরা এক ধরনের ভীত ছিলাম। কিন্তু নির্বাচনের দিনটা সত্যি অবাক হবার মতো ঘটনা, যে নির্বাচন, আমরা যেহেতু সমস্ত দিন নির্বাচনে তেমন কোনো কমপ্লেন পাইনি। 100তে যদি হাফ এবং 1, এটা বিচ্ছিন্ন ঘটনা। আমরা সারা বাংলাদেশে কি সরকারি দল কি বিরোধী দল, তাদের কারোরই তেমন কোনো অভিযোগ ছিল না নির্বাচনটা নিয়ে। নইলে তো পরের দিন থেকে এটা শুরু হতো, তা হয় নাই। এখন আপনি মনে করেন সাবেক একজন উপদেষ্টা, যিনি কিনা নির্বাচনের সাথে জড়িত না, নির্বাচনের সাথে জড়িত স্বরাষ্ট্র উপদেষ্টা হলে একরকম হতো, আপনার প্রধান উপদেষ্টা হলে একরকম হতো, এই জায়গাগুলো নির্বাচনের সাথে যারা জড়িত, স্থানীয় সরকার উপদেষ্টা হলে একরকম হতো, এই ধরনের তারা যদি বলতো, সেটাকে আমলে নেওয়া যেত। জামাত যেটি বলছে যে ইলেকশন ভালো হয়েছে বটে, কিন্তু নির্বাচনের ফলাফলকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, সেই অভিযোগে রিজওয়ানাকে তারা রাজসাক্ষী মনে করছেন। আমি রিজওয়ানার 2 দিন আমি যদিও বলেছি এটা তার বক্তব্য, তার মতো এখনও আমি বলছি ওই জায়গায়। তবে একটা জায়গায় রিজওয়ানা যে কথাটা বলেছেন, যেভাবে আপনি যদি কথাটা কাটপিস না করে আপনি যদি সামগ্রিকভাবে শোনেন, তাহলে কিন্তু তাকে, সে কিন্তু কোনো দলকে ইন্ডিকেট করে নাই, সে একটা শ্রেণীকে ইন্ডিকেট করেছে। এইটা জামাত নিজের ঘাড়ে নিচ্ছে কেন? এখানেও তো জামাতের সমস্যা আমি মনে করি। তার তো এটা নিজের ঘাড়ে নেওয়ার কথা না। রিজওয়ানা কিন্তু ওইটা বলেন। রিজওয়ানা নারীদের ব্যাপারে যারা যে সময়, সব সময়ের জন্যই কিন্তু নারীদের ব্যাপারে একরকম সমস্যা ছিল। রিজওয়ানার কথা কেন জামাত ঘাড়ে নিচ্ছে? ডক্টর আব্দুল মান্নান, আপনাকে যদি, আমরা এই অনুষ্ঠানের আগে রিজওয়ানা হাসানের সাথে যোগাযোগ করেছি তাকে যুক্ত করার জন্য, তিনি এই মুহূর্তে সরাসরি কথা বলতে রাজি হননি। তিনি একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন, তার মধ্যে একটি দুটি লাইন যদি বলি আমরা, যে আজকে আমার একটি বক্তব্য খণ্ডিত করে প্রচার করে তার সাথে নির্বাচনকে যুক্ত করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা দুর্ভাগ্যজনক এবং অনাকাঙ্ক্ষিত। তিনি যেটি বলতে চাইছেন যে তিনি একটি উগ্রবাদী গোষ্ঠীকে স্পেস না দেওয়ার কথা বলেছেন রাজনৈতিক ময়দানে, সেটি জামাত নিজের ঘাড়ে কেন টানছে? জি, আপনাকে ধন্যবাদ, সহ আলোচক দুজনকে ধন্যবাদ। আমি শুরুতে আপনার যে আলোচনা শুরু করার জন্য আপনি জামাতকে মিসকোট করেছেন, সেটার একটা উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, জামাত রেজওয়ানা হাসানের সাথে যেটা বলেছেন এই অংশ ঠিক আছে, ডক্টর খলিলকে গ্রেপ্তার চেয়েছেন, এটা ঠিক নাই।
চেয়েছেন, গতকালকে বলেছেন। ওনার অপসারণ চেয়েছেন। উনি যে মন্ত্রিত্ব নিয়েছেন, পদত্যাগ দাবি করেছেন। দুঃখিত, পদত্যাগ দাবি করেছেন। গ্রেপ্তারকে আপনি না একসাথে না, আমি ভুল misquote করেছি, করতে পারেন দুঃখ না। প্রকাশ করছি। আমি নিজে পদত্যাগ দাবি ওই করেছেন। সমাবেশ এবং না, মিছিলে না, আমি উপস্থিত এটা ছিলাম। আমার slip of নাম্বার tongue। 1। নাম্বার 2 হচ্ছে যে সৈয়দা রেজওয়ানা হাসান, উনি বাংলাদেশের মানুষের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা পূরণের পরে, আকাঙ্ক্ষা পূরণের জন্য যে 5ই আগস্টের পরে উনি উপদেষ্টা হয়েছেন, উনি শপথ নিয়েছেন, এবং আমি মনে করি যে উনি শপথ ভঙ্গ করেছেন। নাম্বার 1। নাম্বার 2, উনি যেটা বলছেন যে ওনার বক্তব্য কোনো একটা উগ্রবাদী গোষ্ঠীর কথা, যারা বিরোধী দল হওয়ার কথা ছিল, তাহলে তারা কারা এটা উনি স্পষ্ট করছেন না, তাদেরকে আসতে দেওয়া হয় না। বাংলাদেশের জনগণ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্র কাউকে যদি ভোট দিয়ে কাউকে নিয়ে চলে আসে, তাকে ঠেকানোর দায়িত্ব উনি কেন নেবেন? ওই জায়গা থেকে ওনার নেয়ার কোনো তিনি যেটি দাবি সুযোগ করছেন যে নেন। তিনি বলেননি, উপস্থাপক যখন জিজ্ঞেস করেছে বিরোধী দলের কথা, তিনি বলেছেন তাদের বিরোধী দলে একটা গ্রুপ আছে, সেই তাদেরকে উনারা আসতে দেন নাই মেন স্ট্রিমে। তাদের নারী অধিকার বা নারীর মর্যাদা নিয়ে তাদের অনেক ধরনের বক্তব্য আছে, এরকম একটা কিছু মিন করতে চেয়েছেন। তাদেরকে মেন স্ট্রিমে আসতে দেন। মেন স্ট্রিম বলতে কি বোঝা যায়, এইগুলো ওনার কিন্তু মানে ব্যাখ্যা দেওয়ার সুযোগ ছিল, কিন্তু উনি ব্যাখ্যা না দিয়ে উনি চলে গেলেন। উনি কি বোঝাতে চেয়েছেন যে তাহলে আল্লামা মামনুনুল হকের নেতৃত্বে যে গ্রুপটা আমাদের সাথে ছিল, তাদের তো 3 জন এমপি হয়েছে, তাদেরকে আমরা প্রায় 40টার বেশি মানে আসন ছেড়ে দিয়েছি। আবার উনি যদি চরমোনার কথা বলে থাকেন, তারা তো কোনো সিটই পায়নি, তাহলে ওনাকে তো ক্লিয়ার করতে হবে তারা কারা। তারা তো অবশ্যই নির্বাচনে ছিল। আবার যদি তারা হয় এরকম যে বিএনপির সাথে ছিল জমিয়াতে উলামা ইসলাম, তাদেরকে আসতে দেওয়া হয়নি, পরিষ্কার করা হয়নি, আপনি বলতে চাইছেন। হ্যাঁ, তাহলে এই পরিষ্কার করার দায়িত্ব তাকে নিতে হবে, এবং ওনাদের এই ইঞ্জিনিয়ারিং এবং এই মেকানিজমের সাথে আর কে কে জড়িত, এগুলোকে ওনাকে স্পষ্ট করতে হবে। ওনার একার দ্বারা এটা হয়নি। আর ডক্টর খলিলকে কোনোভাবেই এই মন্ত্রিত্ব নেওয়াটা তার কখনোই এটা নৈতিক হয়নি। আমি মনে করি এই ঘটনা বাংলাদেশে ঘটার আগেই তার পদত্যাগ করা উচিত ছিল, এবং এখন তাকে যে আবার জাতিসংঘে একটা নির্বাচনের জন্য মনোনয়ন দিচ্ছে বাংলাদেশ, তাহলে বিশ্ব সম্প্রদায়ের কাছে এই নির্বাচনকে মানে মেকানিজম করার জন্য ডক্টর খলিলকে একটা বড় ধরনের প্লেয়ার বা এখানে কি বলবো আমরা, এখানে তাকে একটা মানে তুরুপের তাস হিসেবে ইউজ করা, ব্যবহার করা হয়েছে। আমি আসবো আপনার কাছে ডক্টর খলিলুর রহমান প্রসঙ্গে। আপনার রেজওয়ানা হাসানের একটা বক্তব্যের আলোকে তার আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু খলিলুর রহমানের কেন পদত্যাগ চাচ্ছেন সেটি নিয়ে অনেকগুলো বিষয় জানবার আছে। অধ্যাপক সাব্বির আহমেদ, রেজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা ছিলেন। কোনো একটি সরকারের কাজ কি, তিনি যেটি বলেছেন যে আমরা একটি গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেই নাই, কোনো সরকারের কাজ কি কাউকে মেইন স্ট্রিম হতে দেওয়া না দেওয়া, কিভাবে দেখেন? না, ডেফিনেটলি নট। এটা তো উনি বলতেই পারেন না যে এই ধরনের বক্তব্য যদি দিয়ে থাকেন, তাহলে তো আমি মনে করি যে তিনি একটা সরকারকে একটা বেকায়দার মধ্যে ফেললেন, প্লাস এট দি সেম টাইম পুরো ইলেকট্রাল প্রসেসটাকে তিনি একটা প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে গেলেন। এইটা তো একেবারেই আমি মনে করি এটা শাস্তিযোগ্য অপরাধ, এই ধরনের বক্তব্য সরকারের একজন প্রতিনিধি হয়ে বলা। যে কারণে আমরা সবসময় বলি যে একটা নির্বাচন যে ফ্রি, ফেয়ার বা ক্রেডিবল হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হলো পলিটিক্যাল কমিটমেন্ট, যে প্রমাণটা আমরা এই রেজওয়ানা হাসানের এই বক্তব্যের মধ্য দিয়েও আমাদের সামনে কিন্তু পরিষ্কার হয়। হ্যাঁ, বাট আমি এই জিনিসটা বলি যে এই যে মানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে, এগুলো কিন্তু কিছু পাবলিক পারসেপশনেও এই ধরনের কথাবার্তা আমিও নিজেও শুনেছি আর কি। কিন্তু এটা আমার কখনো মনে হয় নাই যে এই ইঞ্জিনিয়ারিংটা এমন মাত্রায় হয়েছে যে এটা ওভারঅল নির্বাচনী ফলাফলকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এটি জামাত কেন গায়ে টানছে? তিনি তো সরাসরি জামাতের কথা বলেননি, একটি গোষ্ঠীর কথা বলছেন। না, সেটা আমার মনে হয় বেটার টু নো ফ্রম। না, এমনি আপনার কাছে কি মনে, জামাতের এটি কি নিজের দিকে টানবার যৌক্তিক কোনো কারণ দেখেন আপনি? না, আমার মনে হয় যে এটা আমার ওই দলীয় জায়গা থেকে না দেখে, যদি ইলেকট্রাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা যদি মনে করেন ওনারা, তাহলে সেটা আমার মনে হয় যে ওইভাবেই উপস্থাপন করা উচিত, যাতে এটা একটা মানে একটা
নিরপেক্ষ জায়গা থেকে জিনিসটাকে অ্যাড্রেস করা যায় সেরকম একটা অবস্থান থেকে কথা বললে মনে হয় ভালো। অধ্যাপক ডক্টর মান্নান যেটি বলছেন যে এটির আরো ব্যাখ্যা চাইতে হবে রেজনার কাছে, আপনি কি তেমন কোনো কারণ দেখেন? ওয়েল, সেটা চাওয়া যেতে পারে, রিজওয়ানের কাছে সেই ব্যাখ্যা চাওয়া যেতে পারে যে তিনি এই কথা কেন বললেন। হ্যাঁ, তিনি একটি লিখিত ব্যাখ্যা দিয়েছেন যে তিনি উগ্রবাদী গোষ্ঠীকে বুঝিয়েছেন। যে উগ্রবাদী হলেও তো তাকে স্পষ্ট করতে হবে যে নিবন্ধিত দল হ্যাঁ, যে কারা উগ্রবাদী, এই বিষয়টা তো ওনাকে পরিষ্কার করতে হবে। জি, আসবো অধ্যাপক সাবির আহমেদ, আপনার কাছে আসবো। নীলুফার চৌধুরী মনি, ডক্টর খলিলুর রহমানকে এক সরকারের, অন্তর্বর্তী সরকারে তিনি একটি অংশ ছিলেন বটে, একজন ঊর্ধ্বতন ব্যক্তি ছিলেন। পরবর্তীতে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। শোনা যায় যে এটি নিয়ে বিএনপির ভেতরেও কারো কারোর মধ্যে এক ধরনের অস্বস্তি আছে। তার পদত্যাগ চাইছে বিরোধী দল। কিভাবে দেখেন বিষয়টি? দেখেন, আমি নিজেও যে প্রথমে সুবিধাজনকভাবে দেখেছি বলবো না, তবে আমি একটা কথা বলি, অনেক সময় খালি চোখে যা দেখা যায় তা সব কিছুই কিন্তু যেভাবে দেখা যায় ওইভাবে না। খালি চোখের বাইরেও একটা চোখ আছে, যেটা রাজনীতিতে হয়। আমরা হয়তো বা বিএনপি সেই খালি চোখের বাইরে যে জিনিসটা, সেটার সাথে বিএনপি হয়তো মনে করেছেন যে এই মানুষটা নিরলসভাবে নির্বাচন হওয়ার জন্য পক্ষে কাজ করেছেন এবং নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটার জন্য কাজ করেছেন, যে কারণে, এবং এই মানুষটা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় দেন দরবার করেছেন এই নির্বাচনের পক্ষে। নইলে কিন্তু নির্বাচন পুরোপুরি যে নিশ্চিত আমরা বলতে পারতাম না। তো এটা হতে পারে, আমি হতে পারে দিয়ে শুরু করলাম, যে এই কারণে হতে পারে বিএনপি তাকে একটা পুরস্কার তো সবাই আশা করতেই পারে। এবং যদি খুব ক্রিটিক্যাল মোমেন্টে, বিএনপি কিন্তু শুরুতে তার প্রতি ক্রিটিক্যাল ছিল। হ্যাঁ ছিল, তখন হয়তো বা সেইটুকু তার না জানাও থাকতে পারে, কারণ উনি তো বিএনপি করে না, উনি বিএনপি করে নাই। সো বিএনপি করলে বিএনপির ওই মন্ত্রী পর্যন্ত যেতে একটা মানুষ 10-20 বছর বিএনপি করতো, তো এই 10-20 বছরে একটা মানুষ সম্পর্কে আইডিয়া থাকতো। তো ওনার সম্পর্কে হয়তো আইডিয়া কম ছিল তখন। পরবর্তীতে আইডিয়া হওয়ার পরে যখন মনে হয়েছে যে দেশের জন্য অমঙ্গলকর না, হতে পারে। জি, ডক্টর মান্নান, আপনি বলছিলেন ওনার পদত্যাগ চাচ্ছে আপনাদের দল। ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে যে আলোচনা হচ্ছে, যে অভিযোগ, সেখানে আপনি খলিলুর রহমানের কোনো দায় দিতে চান? ইয়েস, কেন? আমরা সেই দায়টাই দিতে চাই। দেখেন, এটা আমাদের নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেল সহ অনেকেই কথা বলেছেন। ওনারা খুব স্পষ্টভাবেই বলছেন যে লন্ডন বৈঠকের যে মেসেজটা ছিল এবং লন্ডন বৈঠক নিয়ে জামাত ধারাবাহিক যে বক্তব্য দিয়ে আসতেছিল, সেই বক্তব্যের সাথে ডক্টর খলিলের সংশ্লিষ্টতা আছে। নাম্বার ওয়ান, সেই বৈঠকটা বাংলাদেশের রাজনীতির গতিপথকে চেঞ্জ করেছে। 2 নম্বর বিষয় হচ্ছে, বাংলাদেশের রাজনীতি যে আমাদের ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চেয়েছে এবং আধিপত্যবাদ থেকে মুক্ত হতে চেয়েছে, সেই জায়গায় এসে ডক্টর খলিল বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জায়গায় না থেকে আমাদের প্রতিবেশী দেশগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা আগে আমাদের অবৈধ নির্বাচনগুলোর বৈধতা দিয়েছে, তাদের সাথে এক ধরনের সখ্যতা গড়ে তুলে, কি প্রমাণ আছে এইসব অভিযোগে? হ্যাঁ, যে সফর করেছেন একটা নির্বাচনের পূর্বে, সেখানে যে সময় কাটিয়েছেন, তাদের সাথে আলাপ আলোচনা করেছেন, সেখান থেকে কোনো একটা ফায়দা তিনি হাসিল করতে পারেন। এই সন্দেহের জায়গা, আপনি যখন কাউকে সন্দেহজনক দেখবেন, আর সন্দেহটা আরও প্রকাট হয়েছে যখন তিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। বিএনপি এরকম কোনো মানে দল না যেই দলে একজন পররাষ্ট্রমন্ত্রী হওয়ার মতন কোনো লোক নেই। আপনি সন্দেহ থেকেই পদত্যাগের কথা বলছেন, তাই তো? এবং যদি শুনেন, তাহলে ডক্টর খলিলকেই এটা প্রমাণ করতে হবে যে তিনি এই কারণে তিনি কি থাকতে পারেন কোনোভাবেই নৈতিক ক্ষমতা বলে অন্তর্বর্তীকালে তার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট লিখিত অভিযোগ, লিখিত অভিযোগ কি এনেছে জামায়াত ইসলামী? কোথাও দায়ের করেছে, কোথাও ফাইল করেছে? না, আমরা দায়ের আর ফাইল করছি, আমরা তো দাবি করছি, দায়ের আর ফায়ার। আমরা তো রেজওয়ানা হাসানের বিরুদ্ধেও ফাইল করি নাই। আমরা রেজওয়ানা হাসানের কাছেও আমরা বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক, তাকে জিজ্ঞাসাবাদ করা হোক। আমি সম্পূরক হিসেবে বলতে চাই, ওনার কথা যদি ঠিক হয়, খলিলুর রহমান সাহেব যদি লন্ডনে যায় মিটিংয়ে, যদি এটার পরে যদি নির্বাচনটাকে পজিটিভলি নেওয়া হয়, তাহলে এই লাভের, এই বেনিফিশিয়ারির ভাগ তো ওনারাও পেয়েছেন। নির্বাচন যদি না হতো, বিএনপিও সরকারে যেতে পারতো না, জামাতও বিরোধী দলে আসতে পারতো না।
তো নির্বাচন হয়েছে বলেই কিন্তু একটা সরকার হয়েছে, যে সরকারে তারা অনেকগুলো সিট পেয়েছে। তো সেইখানে তো এটার যদি অবদানটা আপনার কথা যদি আমি খলিল বুঝতে আমি সাহেবের আসবো থাকে। আপনাদের কাছে আসবো, আমি একটু এই ব্যাপারে একটু না, আমি এই আমার সম্পূরক জায়গা থেকে নিয়ে গেছেন, জি, তো জি, এখানে একটু- আমাকে একটু- একটু বলতে হবে। দেখেন, রেজওয়ানা হাসানের যে বক্তব্যের সাথে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনী ফলাফলের দিনে যে অভিযোগটা করতেছিল, রাত 8টা 9টা 10টা পর্যন্ত যে ফলাফলটা মিডিয়াগুলো দেখাচ্ছিল, হঠাৎ করে সকল ফলাফল স্থগিত করে দিয়ে সমস্ত সার্ভারগুলোকে ডাউন করে দিয়ে, সকল ফলাফল না, ঢাকার কিছু ফলাফল দিতে না, দেরি হয়েছে। ঢাকায় আপনি যে বর্তমান যিনি আইনমন্ত্রী, তার তো সন্ধ্যা 7টার সময় বিজয়ী ঘোষণা করে দিয়েছে। তাহলে ঢাকার ফলাফল এই বিতর্ক আমরা দিতে করেছি, পারতো। আমি ঢাকার 6 আসনে ছিলাম, আমাদের ফলাফলগুলো কেন আটকায় রাখা হলো? দেরি হয়েছে এই যে ঢাকার কিছু এবং আসনে ফলাফল কারচুপি হয়েছে, এখানে কাটাছেঁড়া আমি হয়েছে। শুনবো আপনাকে। তার মানে হচ্ছে জামাত যে অভিযোগটা করেছিল, জামাতের আমির কয়েকদিন আগে বলেছিলেন একটা বিদেশি মিডিয়ায় যে এটা একদিন সত্য বের হয়ে আসবে, আসবো। এবং রেজাওয়ান আমরা হাসান বিরতি সেই একটা সত্য নেওয়ার বের সময় করে হয়েছে, দিলেন। তার আগে আমি একটু ছোট করে অধ্যাপক সাব্বির আহমেদের কথা শুনতে চাই। জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলছে এবং একজন সাবেক উপদেষ্টার কথা ধরে কর্মসূচি ঘোষণা করে বসছে। আপনার কি মনে হয় নির্বাচনের পর থেকে জামায়াত বিরোধী দল হিসেবে কি তেমনভাবে তারা সক্রিয় হতে পারছে, কি মনে হয়? না, আমার মনে হয় যে আর কিছুদিন পরে, প্রায় বোধহয় 6 দিন পরে আমাদের অধিবেশন। সংসদ অধিবেশন বসতে যাচ্ছে। তো এখন ধরেন ঠিক এই মুহূর্তে আমার মনে হয় এটা আরও যদি হতো, তো এটা আগে হলে আরও ভালো হতো আর কি। কিন্তু একেবারে এখন যখন সংসদ শুরু হতে যাচ্ছে, তো এই মুহূর্তে এই ধরনের কর্মসূচিতে না যাওয়াই আমার মনে হয় ভালো। আর অলরেডি আমরা শুনেছি যে বিচার বিভাগের কাছে কিছু কমপ্লেইন গেছে, বিশেষ করে এই মানে বোধহয় দক্ষিণ বাংলার কয়েকটা আসনে, 4টা আসনে নিয়ে অলরেডি আদালতে কেস হয়েছে, সেগুলো বিচারাধীন আছে। ওইখান থেকেও আমরা একটা ইনপুট হয়তো পাবো যে আসলে বিষয়টা কি হয়েছিল, স্থানীয় পর্যায়ে কিছু যদি রেকর্ড। তবে আমি আবারও বলি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পাবলিক পারসেপশনে কিছু কথাবার্তা আছে, ছিল, কিন্তু সেগুলো আসলে এখনো আমি আবারও বলি যে এটা ওই রকম যে আপনি বলছেন ঘি ঢেলে দিচ্ছে, ঘিটাই উনি ঢেলেছেন আর কি। সেটাই। পুরো সরকারকে বিতর্কিত যে করেছেন আমরা এবং আমরা আওয়ামী আসবো। আমরা লীগকে একটা ছোট এখানে বিরতি একটা নেওয়ার সময় হয়ে পয়েন্ট গেল। দিয়ে দিয়েছেন। অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ, আপনি নিশ্চয়ই জানবেন যে বিএনপির পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে জামায়াত থেকে ডেপুটি স্পিকার দেওয়ার জন্য বিরোধী দল থেকে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, সেই মোতাবেক আগামীর কার্যক্রমগুলো হবে কি না, সেটি নিয়ে এক ধরনের তর্ক শুরু হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা বিএনপি নেয়নি, পক্ষান্তরে জামায়াত নিয়েছে। বলা হচ্ছে যে সংবিধান অনুযায়ী সব কিছু হবে, বিএনপি সংবিধানকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। অন্যদিকে জামায়াত বলছে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। একদিকে বিএনপি বলছে এটা আমাদের উদারতা যে আমরা বিরোধী দল থেকে চাইছি ডেপুটি স্পিকার, আবার জামায়াত বলছে যে এটি উদারতার বিষয় নয়, জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায় তাহলে এটি অসাংবিধানিক। সুতরাং এই বিষয়টি সুরাহা না হলে তারা এখন এই ডেপুটি স্পিকার নিয়ে ভাবছে না। কিভাবে দেখছেন? দেখুন, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দীর্ঘ সময় পরে, 17 বছর বা আরও বেশি পরে একটা ডেমোক্রেটিক প্রসেস আবার নতুনভাবে শুরু হতে যাচ্ছে। তো অবভিয়াসলি এটা সত্য যে এই জুলাই সনদকে কেন্দ্র করে একটা নতুন করে রাজনৈতিক মত পার্থক্য সরকারি দল বা বিরোধী দলের মধ্যে এটা এখনও চলমান। কিন্তু আমাদের এটা মানে এটা ভুললে চলবে না যে আমরা ডেমোক্রেটিক প্রসেসটাকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের সামনে যে জাতীয় সংসদ, সেটাকে ফাংশনাল করাটা খুব জরুরি। সুতরাং শুরু থেকে এটা ডিসফাংশনাল যেন না হয়, সেই বিষয়ে দলগুলোর দায়িত্বশীল ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি ইটস এ গ্রেট অপরচুনিটি ফর, মনে করি জামাত ইসলামীর জন্য, যে তারা এই ডেপুটি স্পিকারের এই যে অপরচুনিটিটা, এটা তাদের অবশ্যই গ্রেপ করা দরকার। এবং গ্রেপ করে পার্লামেন্টে যদি ওই জুলাই সনদের বিষয়টা এখন তাদের পার্লামেন্টে গিয়ে এটা সুরাহা করতে হবে যে এটা বাস্তবায়ন কিভাবে করবেন ওনারা আর কি। তবে আমি মনে করি যে এটা তাদের জন্য একটা বড় অপরচুনিটি, ডেপুটি স্পিকারের এই সুযোগটাকে তাদের গ্রহণ করা। এবং আমি মনে করি মানুষ ওইভাবেই দেখছে বিষয়টাকে। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অংশ বাস্তবায়নের ক্ষেত্রে অনীহা, কিছু অংশ আবার
বাস্তবায়ন করার ক্ষেত্রে এক ধরনের সদিচ্ছা দেখা যাচ্ছে। এই যে একটা বৈপরীত্য, যেটি নিয়ে বিশ্লেষক মহল কিংবা জামাতের মধ্যে এক ধরনের সন্দেহ যে শেষ পর্যন্ত জুলাই সনদের ভবিষ্যৎ আসলে ইতিবাচক হবে কিনা, কি মনে করেন? দেখেন, এক নাম্বার হচ্ছে জুলাই সনদের যে ভোটটা হয়েছে, গণভোটটা, এটা একটা মামুলি ভোট, এটা সংবিধানে ছিল না। এই ভোটটা করার আগে আরেকটা গণভোট করার দরকার ছিল, যে সংবিধানে এই ভোটটা করা যাবে কিনা, কিন্তু তারা করে না এটা। 2 নাম্বার হচ্ছে জুলাই সনদের যে জায়গাগুলোতে বিএনপি সহ অন্যান্য দলের নোট অফ ডিসেন্ট আছে, সেগুলোকে তৎকালীন সরকার বাতিল করে দিয়ে নূতন একটাই সিগনেচার হয়েছে, আরেকটা ঘোষণা দিয়েছে। এটা বিএনপি তৎক্ষণাৎই বিএনপি বলেছে এই কাগজে আমরা সিগনেচার করি নাই, সরকার থেকে কিছুই বলে নাই। যেহেতু কিছু বলে নাই, বিএনপি ওই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে এটা নিয়ে ক্যাচালে যায় নাই। কিন্তু একটা কথা বলেছে, এই গণভোট হোক যাই হোক, এটা সংসদে পাশ হতে হবে, সংসদে পাশ না হলে এটা আইনে হবে না, এটা সংবিধানে বিএনপি আকার তো গণভোটটা যাবে না। মেনে নিয়ে তো গণভোটে অংশ নিয়েছে। এখন শোনেন, গণভোটে যতই অংশ নিক না কেন, গণভোটের পক্ষে ভোটও আমি বলি, আপনার সময় বলবেন, গণভোটে যত রকম অংশ নিক, এটা সংসদে গিয়ে এটাকে লিগ্যাল হতে হবে 2/3 মেজরিটির। তো বিএনপি 2/3 উপরে মেজরিটি আছে। বিএনপি এখন চিন্তা করবে তার নোট অফ ডিসেন্ট নিয়ে, এটা প্রত্যেকেরই করা উচিত। আমি হলে আমিও করতাম, ওনারা হলে জামাত হলে জামাতও করতেন, টিচার যিনি আছেন উনিও করতেন, ওনার যদি নোট অফ ডিসেন্ট থাকতো। তো নোট অফ ডিসেন্টগুলো দেখে যেটা সমস্যা, সেই সমস্যার সমাধান করে তারপরে যদি পাশ করা হয়, পাশ করতে পারে। আর যেটাই বিএনপি ওইখানে আলোচনা সমালোচনার পরেও যেটা মেনে নিয়েছে, ওই ধরনের কিছু হলে তারা নিবে। এবং আপনি, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, উনি বলেছিলেন যে একটা জাতীয় সরকার গঠন করবে। আপনি খেয়াল করেন, বিএনপি ছাড়াও কিন্তু এই মন্ত্রিপরিষদে বা উপদেষ্টায় অন্যান্য দলের লোক অন্যান্য দলের আছে, আছে, তাদের সঙ্গে যারা অন্যান্য দলের আছে যারা ঐকমত্য পোষণ করে। অ্যালাইন ছিল, অ্যালাইনের বাইরেও মধ্য কিন্তু থেকেও আছে, আছে। অ্যালাইনের বাইরেও জি, উপদেষ্টারা আমরা আছে। একটু, আমি লাইনটা শেষ জি, জি। করি। এই যে আছে, সেই হিসেবেই যে কথাটা বলেছিল, সেই হিসেবেই ডেপুটি স্পিকারের অফারটা দিয়েছে, অন্য কোনো কিছু মিন করে না। ডক্টর মান্নান, জামাত কি ডেপুটি স্পিকার দিচ্ছে? দেখেন, এটা বিএনপির প্রস্তাব, জামাত এই প্রস্তাব এখন যে নাকচ করে দিয়েছে, বিষয়টা কিন্তু এরকমটি না। জামাত টোটাল বিষয়টা নিয়ে একটা আলাপ আলোচনার দ্বার কিন্তু খুলে রেখেছে। অর্থাৎ জুলাই সনদকে বাস্তবায়নের জন্য সংসদে এসে বিএনপির ভূমিকা কি হবে, বিষয়টা এরকম না যে পার্লামেন্ট বসে যাচ্ছে, এখন ডেপুটি স্পিকার না দিলেই নয়, বিষয়টা তো এরকম না। ডেপুটি স্পিকার পরেও হতে পারে। এই ব্যাপারে আপনারা কোনো লিখিত প্রস্তাব পেয়েছেন? না, লিখিত প্রস্তাব এটা আমার জানা নেই, পাওয়া যায়নি। গতকাল বলা হয়েছে আমার জানা নেই। তবে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যতটুকু শুনেছি, ওনারা ওরালি বলেছেন বলে আমার কাছে যতটুকু আমি জানি। তবে শুধু একটা পদ পদবি কিংবা একটা নিয়েই এটা টোটাল বিষয়টা আসবে না। অনেকগুলো বিষয় বিএনপি নোট অফ ডিসেন্ট ছাড়াও বিএনপির ঐকমত্য আছে, সেগুলো কতটুকু আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতেছে সংসদ বসলে এটা বোঝা যাবে। এই জন্য এখনই কিন্তু এটা নিয়ে জামাত রাজপথে বা জনগণের ভিতরে অন্যরকম কোনো পরিবেশ তৈরি করছে না। এবং জামাত ইসলামী চাচ্ছে যে এই যে সরকার গঠিত হলো দীর্ঘদিন গণতন্ত্রের অনুপস্থিতির পরে, এই সরকারটা যেন বিতর্কিত না হয়। এই কারণেই কিন্তু আজকে সৈয়দা রেজওয়ানা হাসানের এই বক্তব্যের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য বলছে। কারণ গোটা সরকারকে এখানে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে বিশ্ব সম্প্রদায়ের কাছে, এটা উনি করতে পারেন না। এবং এর সাথে আরও কারা জড়িত সেটাও নিয়েছে। এবং জামাত যে অভিযোগটা করতেছিল শুরু থেকে, সেই অভিযোগের উনি একটা রাজসাক্ষী হয়ে গেছেন। এই জায়গায় জনগণের কাছে তো একটা উত্তর থাকতে হবে। এবং আমি মনে করি সরকারি দলের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো স্টেটমেন্ট এখনো আসে নাই, আসা উচিত ছিল। অধ্যাপক সাব্বির আহমেদ, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পল কাপুর, তিনি ঢাকা ভিজিট করেছেন এবং তিনি জামাত, বিএনপি, এনসিপির সাথে বৈঠক করেছেন। জামাত যেটি বলছে যে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে সমস্ত চুক্তি
কি চুক্তিগুলো করা হয়েছে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে মতামত নেওয়া হয় নাই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তিনি বলেছেন যে সেই সময় চুক্তির ক্ষেত্রে নেওয়া হয়েছে। জামাত বলছে এগুলো পর্যালোচনা করতে হবে, যেগুলো ইতিবাচক সেগুলো রেখে বাকিগুলো বাদ দিতে হবে। কিভাবে দেখছেন? দেখুন, আমি একটু স্পেসিফিক্যালি বলতে চাই যে চুক্তিটা ঠিক নির্বাচনের আগে করা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এই চুক্তিটার মধ্যে আমি যতটুকু পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, এই চুক্তিটার মধ্যে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের স্বার্থবিরোধী অনেকগুলো বিষয় আছে আর কি। এখানে আমাদের স্পষ্ট করে আমি এই কথাটা বলতে চাই। এবং আমার মনে হয় যে এই ধরনের চুক্তিগুলো মানে আমাদের সংসদে আসা দরকার, এবং সংসদে এগুলোকে আলোচনা করে যতটুকু মানে যেগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী যে সকল বক্তব্য, সেই বক্তব্যগুলোকে ডিলিট করে চুক্তিগুলোকে নবায়ন করাটা খুব জরুরি। আমি মনে করি না যে চুক্তি বাতিল করার কোনো প্রয়োজন আছে, কিন্তু এটাকে বাংলাদেশের স্বার্থের সাথে অ্যালাইন করে চুক্তিগুলোকে গ্রহণ করা উচিত, এবং সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয়। নীলুফার মনি, একটা বিষয় খেয়াল করবেন, যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় তখন অন্তর্বর্তী সরকারের সাথে যাদের সখ্যতা বেশি ছিল বা সরকারকে যারা বেশি সমর্থন করছিল, এনসিপি কিংবা জামায়াত, অন্যদিকে বিএনপির সঙ্গে অনেক জায়গায় মতবিরোধ হচ্ছিল। তো তখন যখন চুক্তিগুলো হলো তখন তো এই সমস্ত দলের পক্ষ থেকে আমরা তেমন ডিসপিউট দেখিনি। আপনি কি মনে করেন এটা একটা স্ববিরোধী অবস্থান? অবশ্যই এখানে বলার অপেক্ষা রাখে না, এটা জামাত আর কিছুই না, সময় ক্ষেপণ করছে। একটা কিছু নিয়ে আপনার পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করার মতো, এটা আর কিছুই না। কারণ এই জামাত এই নির্বাচনটা না হলে জামাত এই এতগুলা সিট পেত না, জামাত আসতে পারতো না। জামাত ভেতরে ভেতরে ভীষণ খুশি, বাট জামাত এখন যেটা করছে জামাত এখন যেটা করছে সেটা স্ববিরোধিতার কিছু করছে। এবং এই সরকার, এই রিজওয়ানারা জামাতের হয়ে অনেক কাজ করেছে, প্রশাসন থেকে শুরু করে প্রশাসনের বন্টন। বিএনপির আপনার মনে পড়ে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন একদিন যে ছোট্ট এনসিপি জামাত এরা যখন ইচ্ছা তখন ঢুকতে পারে প্রধান উপদেষ্টার ওখানে। আমরা 4 দিন 5 দিন সময় চেয়েও একটাবার কথা বলতে পারি না, আমাদের কোনো সময় দেওয়া হয় না, আমাদের ফোনটা পর্যন্ত রিসিভ করা হয় না। সরি। তো এই অবস্থার মধ্যে দিয়ে বিএনপি গিয়েছে। তো যখন দেখেছে যে বিএনপি ছাড়া চাইলেই অনেক কিছু করা সম্ভব না, প্রথমে কি নিয়ে লাগলো আপনি দেখেন। আমি আপনাকে আরও প্রমাণ দিই, একটা প্রশাসন, যে প্রশাসন সিটি কর্পোরেশনে চিটাগাঙে দিল, কিছুই হলো না। একই অবস্থায় ঢাকায় আপনার রায় পেল, রায় পাওয়ার পরে বাধ্য ইসি গ্যাজেট করতে। ইসির কিচ্ছু করার নাই, গ্যাজেট করতে 3 দিনের মধ্যে সে বাধ্য। যখন ইসি গ্যাজেট করলো তখন জামাত এবং এনসিপি মিলে ইসি অফিস ঘেরাও করলো। সময় বলবেন এনসিপির কয়জন ছেলে মেয়ে ছিল, তখনও কয়জন ছিল, সমস্ত কিছু এই যে দলকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে, সব তো জামাতের উৎসাহেই তারা করেছে। কণ্ঠটা এনসিপির, কিন্তু উৎসাহ উদ্দীপনা সবকিছুই জামাতের। ডক্টর মান্নানের কাছে আসি। তিনি যেটি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার জামাতের পক্ষে অনেক কাজ করেছে, আমরা দেখতে পাই যে উনি বলছিলেন যে বিএনপির পক্ষে তেমন কিছুই করেনি। আসলে পক্ষ বিপক্ষে কাজ করা তো তাদের দায়িত্ব ছিল না। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ওই সময় প্রশাসন বা সরকারে থাকা কিছু ব্যক্তিকে আবার বিএনপি আস্থায়ও নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর খলিলুর রহমান কিংবা কদিন আগে যে শাহবাগ থানার যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকেও সেই সময় আস্থায় নিয়েছে অন্তর্বর্তী সরকার, এখন বিএনপিও তাকে আস্থায় নিচ্ছে। একজন অপহরণ হওয়া ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা গেছে। সেই প্রশ্নটি একই সাথে, জামাত স্ববিরোধী কি অবস্থানে নেই? আগে কিছু বললো না, এখন চুক্তি নিয়ে কথা বলছে। ছোট করে বলবেন। দেখেন, বিএনপি তো সুপ্ত আর গুপ্তের রাজনীতির কথা বলে, তাহলে মিস্টার খলিল এবং ওই শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্মকর্তা এরা সুপ্ত গুপ্ত বিএনপি, এটাই প্রমাণিত হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জামাত স্ববিরোধিতা করে নাই। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ যখন জামাতের ব্যাপারে বা এদেশের 2টা রাজনৈতিক দলের ব্যাপারে বলছে যে চুক্তির ব্যাপারে তাদের সাথে আলোচনা হয়েছিল, জামাতের আমির স্পষ্ট করে বলছেন যে আমাদের সাথে এরকম কোনো আলোচনা হয় নাই। আর আলোচনা সম্পর্কে আপনারা সচেতন ছিলেন না? না, চুক্তি নিয়ে আমাদের সাথে আলোচনা হয় নাই, তো আমরা কি ব্যাখ্যা দিব, আমরা কি জানতে চাইবো? এটা তো 9 তারিখে হয়েছে।
কাজে এখানে তো ব্যাখ্যা দেওয়ার মতন সময়ও ছিল না, এটা একবারে ইন্ডিং মোমেন্টে হয়েছে, জাতিকে জানানো হয় নাই। আর যা কিছু ঘটেছে জামাত তো মিডিয়ার মাধ্যম দিয়ে জাতির কাছে স্পষ্ট করেছে। এই জন্য জামাত চাচ্ছে যে ঠিক আছে এটা সংসদে আসুক, সংসদে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে বাংলাদেশের জনগণের স্বার্থ পরিপন্থী কোনো কিছু হলে তো জামাত সেটাতে সায় দিবে না। এটাই জামাতের স্ট্যান্ড। জামাত জনগণকে নিয়েই আগামী দিনের রাজনীতি ঢেলে সাজাবে। আমি মনে করি যে রেজওয়ানা হাসান নিজেকে বাঁচানোর জন্য, নিজের অপরাধ থেকে মুক্ত করার জন্য এবং এই সরকার থেকে ফায়দা হাসিলের জন্য আজকে তিনি এই বক্তব্যে নিজের রেজওয়ানা হাসান যদি এটি না বলতেন তাহলে আপনারা কি বলতেন? নিজের দুর্নীতিকে মানে তিনি ডিফেন্ড করার জন্য এগুলো বলছে। তার বিরুদ্ধে বহু দুর্নীতির খবর ইতিমধ্যেই বের হচ্ছে। জি, আগে এটি নিয়ে কিন্তু খুব একটা উচ্চবাচ্য না, আমরা দেখিনি। আগে অনেক কিছুই থাকে না, জি, কিন্তু পরে অনেক কিছুই হয়। এবং ওই যে একটা অদৃশ্য মানে নিজের হাতে নেই এদেশে ফেরা, তারেক রহমান যেটা বলেছিলেন, তাহলে ওইগুলো ডক্টর খলিলদের হাতে ছিল, যারা আমরা একটা ছোট বিরতি নিব। করে দিই। ডক্টর মান্নান, আপনার কাছেই আসি। আক্ষরিক অর্থে জামায়াত বিরোধী দল হিসেবে জামাত ততটা সক্রিয় না। খোদ বলছে আপনাদের যারা মিত্র এনসিপি, তারা বলতে চাইছে যে নির্বাচনের পর থেকে তারা বিভিন্ন ইস্যুতে তারা সরব আছে, মাঠে ময়দানে বক্তৃতার মঞ্চে। পক্ষান্তরে জামাত নাকি এক ধরনের নীরবতা পালন করে চলছে। কি বলবেন, জামাতের উপরে কি তাহলে এনসিপি সামনের দিকে এগিয়ে যাচ্ছে বিরোধী দল হিসেবে? যে দেখেন, এটা বলতেই পারে, এটা এনসিপি তার নিজস্ব বক্তব্য দিতে পারে। একটা বিরোধী দল তার ভূমিকা পালন করছে কি করছে না সেটার সময় কিন্তু সামনে 12 তারিখে যদি সংসদ বসে, সংসদে আলাপ আলোচনার পাশাপাশি যখন রাজপথ দুটাকে একাকার হবে এবং দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এবং অন্যান্য বিষয়ে যখন জাতীয় ইস্যু আসবে, তখনই নাই এই ভূমিকার কথা বলা শুরু হবে। এবং ইতিমধ্যেই যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলো নিয়ে জামাত প্রেস ব্রিফিং করছে, জামাত মিছিল করছে, সমাবেশ করছে, বিক্ষোভ করছে। তাহলে জামাত করছে নাকি? জামাত তো সেই জায়গাগুলো অ্যাড্রেস করছে। কাজে আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে একটা সবচেয়ে গঠনতান্ত্রিক, নিয়মতান্ত্রিক একটা বিরোধী দল বাংলাদেশ পাচ্ছে। তার জন্য আমাদেরকে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে। সেই অপেক্ষার দিনগুলো এসে যাচাই বাছাই করে সে কথা এখনই ফুল স্টপ দিয়ে বলার সময় আসেনি। আমি মনে করি যে ইয়াংদেরকে আমরা বলবো যে এই নির্বাচন থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জামায়াতের ইসলামের আমির যেটা বলেছেন যে আমরা গঠনমূলক সমালোচনা করব, সরকারকে সহযোগিতা করব ভালো কাজে, আর যে কাজে সরকার অন্যায় করবে সে ব্যাপারে আমরা কোনো সহযোগিতা করব না। এবং বাংলাদেশের একটা স্বস্তির জায়গা, আজকে ইরানের সাথে যে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধের জায়গায় কিন্তু সরকার এবং বিরোধী দল প্রায় একই জাতীয় বক্তব্য দিয়েছে। এটা কিন্তু অনেক বাংলাদেশের জন্য একটা স্বস্তির জায়গা। এবং এই জায়গায় আমাদের রাজনীতির যে জায়গা, আমরা যে অন্যদের কাছে আমরা হালুয়া রুটির ভাগ ছেড়ে দিচ্ছি না, এই বাংলাদেশপন্থী রাজনীতিটাই জনগণ পছন্দ করে। নীলুফার মনি, আপনি দেখবেন যে নির্বাচনী প্রচারণার সময় দুই দলের শীর্ষ নেতাদের বক্তব্য থেকে প্রচণ্ড তির্যক কথাবার্তা আমরা দেখেছি, কিন্তু নির্বাচনটা যখন হয়ে গেল, নির্বাচনের পর দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পরে তিনি গেলেন ডাক্তার শফিকুর রহমানের বাসায় এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে জামায়াত ইসলামের ইফতার পার্টিতে তিনি অংশ নিলেন। এই যে ঘটনা পরম্পরা, এবং জামাত আপনাদের প্রায় 20 বছরের রাজনীতির মিত্র শক্তি, এমন একটা অবস্থায় জামাত এখন আবার বিরোধী দল। জামাতের সঙ্গে সরকারি দল, বিরোধী দলের বিএনপি জামাতের সম্পর্কটা কেমন হবে বলে আপনি মনে করছেন? দেখেন, জামাতকে আমি একটা জায়গায় নাম্বার দিতে চাই, সেটা হলো যে জামাত স্টাডি করা একটা দল, স্টাডি করে। জামাত ছায়া সরকার হিসেবে ভালো করবে যদি ছায়া সরকার হিসেবে করে, যদি এক্সট্রা দ্বন্দ্ব না করে। এক্সট্রা দ্বন্দ্ব না, 5টা বছর আমরা চাই দেশের জন্য কাজ করতে, আমরা চাই। সঙ্গে জামাতের যদি এই একই টার্গেট থাকে, তাহলে আন্দোলন কথা বলার সময় কথা বলবে, মেন জিনিসটুক আদায় করে নিবে। আমরা চাই আদায় করে নিক, বিরোধী দল সত্যিকার ছায়া সরকার হোক। তো সেটা করতে পারলে খুবই ভালো। আর যদি না করে, তাহলে দেশের অবস্থা তৈথবচ্চ থাকবে। আমাদের প্রধানমন্ত্রী মাননীয়, উনি কিন্তু বারবার করে উনি গিয়েছেন, উনি পাশ করে নিজেকে অনেক জায়গা থেকে সরিয়ে এনেছেন। আপনি দেখেন প্রতিদিন একটা করে চমক আছে। উনি প্রথমেই জামাতের বাসায় গিয়েছেন, আমিরের বাসায় গিয়েছেন, তারপর এনসিপির বাসায় 6টা সিট পেয়েছে এনসিপি, সেই এনসিপির বাসায়ও গিয়েছেন, এনসিপির কর্ণধারের বাসায়। তারপরে আবার জামাতের যে প্রাইম মিনিস্টার হিসেবে চরমনায় পীরের বাসায় গিয়েছেন। এরপরে জামাতের ইফতার পার্টিতে
যেটা বহু বছর এই দেশের রেওয়াজ নাই। নাই। ইফতার পার্টিতে অ্যাজ এ প্রাইম মিনিস্টার অংশ নিয়েছেন। উনি অংশগ্রহণ করেছেন, বক্তব্য রেখেছেন। তো এই জায়গাগুলো থেকে ওনার আন্তরিকতা বোঝা যায়। এবং এক ধরনের উনি অতীতে- আন্তরিকতা দেখাবার চেষ্টা করছেন। শুধু তাই না, অতীতে ওনার সম্পর্কে যারা বাজে কথা বলেছেন, অতীতে অনেক রকম ষড়যন্ত্র করেছেন, উনি জানতেন, এবং অনেক রকম ডাবল স্ট্যান্ডার্ড কথা বলেছেন। উনি কিন্তু অনেক কিছু না দেখার ভান করেছেন, এবং সত্যিকার অর্থে তাদেরকে ওইভাবে মনে রাখে নাই। বিশেষ করে সাংবাদিকরা যেভাবে ওনাকে নিয়ে প্রপাগান্ডাগুলো করতেন সেই 2001 থেকে 6 পর্যন্ত, তার পরবর্তী পর্যন্ত উনি কিন্তু কারো কথাই ওইভাবে মনে রাখে নাই। তা আমরা এটাই মনে করছি যে আমাদের দিক থেকে আন্তরিকতা থাকবে। জি, অধ্যাপক সাবির আহমেদ নীলুফার মনি যেটি বলছিলেন যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রতিদিন নতুন নতুন চমক দেখাচ্ছেন। তারেক রহমান দীর্ঘদিন তিনি ব্রিটেনে বসবাস করেছেন, সেখানকার যে সোশিও কালচার, সেখানকার যে আচার ব্যবহার, তার মধ্য দিয়ে তিনি গেছেন, এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর অনেকগুলো পরিবর্তন দেখা যাচ্ছে। তিনি ট্রাফিক সিগন্যালে থাকছেন, কোনো প্রোটোকল আলাদা করে রাস্তায় তৈরি করছেন না, এইগুলো চমক তৈরি করছে। তারেক রহমানের এই চমকগুলো যখন মানুষকে আশান্বিত করছে, ঠিক একই সময় তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক দল, যুব দল কিংবা শ্রমিক দল তারা নানা রকমের অন্যায় কাজে জড়িয়ে পড়ছেন বলে পত্রিকায় খবরাখবর আসছে। ফলে তারেক রহমানের এই চমকের বার্তা তৃণমূলে আসলে কতটা বাস্তবায়ন করা সম্ভব কি মনে করেন? দেখুন, লিডারশিপের এই যে চেঞ্জ, এই চেঞ্জটা তো আমরা মাত্র শুরু হলো দেশে। এটা আমি তো মনে করি যে তারেক জিয়ার যে চেঞ্জটা আমরা দেখলাম সেই দেশে আসার পর থেকেই, যেটা মানুষের কাছে ক্লিয়ার হলো, এর মধ্য দিয়ে কিন্তু একটা নতুন পলিটিক্যাল ট্রেডিশন আস্তে আস্তে তৈরি হবে। বাট এটা কিন্তু সঙ্গে সঙ্গেই যে পার্টির সেন্টার থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত ম্যাজিকের মতো কাজ করবে, এটা ভাবার মতো সময় আসেনি। কারণ রাজনীতি অনেক বাস্তব বিষয়গুলো নিয়ে চলে আর কি। এক একজনের স্বার্থ এক এক রকম। কেন্দ্রীয় নেতার স্বার্থ একরকম, তৃণমূলের নেতার স্বার্থ একরকম, বিভিন্ন স্তরের মানুষ যারা দলের কর্মী হয়েছে, সদস্য হয়েছে, তাদের এক এক রকম স্বার্থ। এইগুলো ম্যানেজ করতে গেলে আপনার ভুলভ্রান্তি হওয়াটা খুব অস্বাভাবিক না, যেটা দলের মধ্যে হচ্ছে। কিন্তু সে আগের থেকে এই যে তার যে সদিচ্ছা, সেটি বাস্তবায়ন করতে গেলে বিএনপির পক্ষ থেকে এই মুহূর্তে কি পদক্ষেপ দরকার? সেটা হলো যে কথাটা যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে পার্টিকে সবসময় গতিশীল করাটা খুব দরকার। যেটা হলো যে আমি শুনলাম যে দীর্ঘদিন ধরে বিএনপির কাউন্সিল হচ্ছে না। হ্যাঁ, কাউন্সিল হলে হয় কি, কর্মীদের মধ্যে একটা চাঙ্গা ভাব তৈরি হয়, আবার তারা নতুন ভাইব নিয়ে কাজ করতে পারে। এই যে পার্টির কর্মকাণ্ডকে গতিশীলতা দেওয়ার জন্য বিএনপির দলীয়ভাবে কিছু কর্মসূচি থাকা দরকার, যে কর্মসূচিতে কর্মীরা অংশগ্রহণ করবে, যে কর্মসূচিগুলো সরকারের যে পরিকল্পনা সেই পরিকল্পনার সাথে কমপ্লিমেন্টারি হবে, পরিপূরক হবে। আপনার এই যে বিএনপি খাল কাটা কর্মসূচি তারা বাস্তবায়ন করতে যাচ্ছে, এইখানে কর্মীদেরকে কিভাবে ইনভলভ করানো যায়, এই ধরনের কিছু সৃজনশীল চিন্তা নিয়ে যদি আপনি পার্টির ওয়ার্কার্সদেরকে আপনি ইনভলভ করেন, তখন দেখবেন যে হয়তো পরিবর্তন কিছুটা হলেও আসবে। হ্যাঁ, আসবে। জি, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। দেখা হবে পরের সপ্তাহে নতুন কোনো অতিথি নিয়ে।